প্রণাম। বাবার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে সকল ভক্তদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ও আজকে আমি বাবার কিছু কথা আমি আজকে বলতে চাই, যেটা বাবার কথা তো বলা খুব ডিফিকাল্ট। আর বাবার সঙ্গে আমার সঙ্গ করা হচ্ছে ছোটবেলা থেকে, যখন স্কুলে পড়তাম। তারপরে বেশ কিছুদিন আমার বাবার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয় কিছু বছরের জন্য। সেটা হচ্ছে 2003 এর কাছাকাছি আমার সঙ্গে বাবার প্রথম দর্শন হয়। আমি তখন 11-12 এরকম কোথাও একটা পড়ি। কলেজ লাইফ অব্দি কানেকশন থাকে, তারপরে চাকরিও আমি পাই। তারপরে 2009 এর কাছাকাছি এরকম, তারপরে আর কোনো সাক্ষাৎ হয়নি। পরবর্তীকালে আবার 2021-এ আমার বাবার সঙ্গে আবার রিকানেকশন হয় আমারই এক বন্ধুর মাধ্যমে, সুজা। তো কিছু কথা আমি আজকে বলতে চাই, যেগুলো বাবা আর কি বলেছিলেন। বাবা তো অনেক কিছুই বলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি বাবাকে আমরা বাবা যখন আমাদের সঙ্গে ছিলেন, আমরা তো অ্যাকচুয়ালি বাবাকে চিনতে পারিনি। এখনো যে খুব একটা ভালো করে চিনতে পারছি তাও নয়, কিন্তু তাও বাবাকে আমার জিজ্ঞেস করা তো অনেক খুব সিলি প্রশ্ন, এরকম অনেক কিছু। আর বাবা তো বলে যেতেন এরকম অনেক কিছুই। তো হয়তো সেগুলো ডিরেক্টলি প্রশ্ন নয়, সেগুলো কথোপকথনের মাধ্যমে আর কি অনেক এরকম ছোট ছোট কথা আছে। তো তারই কিছু কথা আমার কাছে লেখা আছে, তো সেগুলোই আমি আজকে একটু বলবো। আমি যখন মাঝে মাঝেই বেনারসে বাবার কাছে যেতাম, তো বাবা আমাকে ফোন করতেন আর বলতেন কি অমুক ডেট থেকে অমুক ডেট আসো। তো সেরকমই একবার আমি এরকম গিয়েছি। তো বাবাকে আমি একবার তখন আমি ঠিক লকডাউনের একটু পর পর, সেই সময়টা আমাদের ওয়ার্ক ফ্রম হোম অফিস থেকে অ্যালাউ ছিল। সেই সময় আমি এরকম এক সপ্তাহের বেশি, প্রায় 10-12 দিনের মতো এরকম বাবার কাছে ওখানেই থেকে আশ্রমে থেকে ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। তো সেই সময় বাবার তখন খুব একটা উৎসব বা এরকম কিছু ছিল না, আর ভক্ত কম ছিল, তো অত ভিড় ছিল না। আর বাবার সঙ্গে অনেক কথা হতো, সেই সময় কথা হয়েছিল রেদার। তো সেরকম কিছু কথা বাবাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে, বাবা আমি তো জব করছি, জব আমার চাকরি, আমি চাকরি করছি, কিন্তু আমি চাকরি করি, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করি, অফিস যাই, আবার অফিস থেকে আসি, তারপরে দিনটা বুঝতেই পারি না কি করে চলে গেল। তারপরে ভালো করে আমি চ্যান্টিং করতে গিয়েও আমার মন এদিক ওদিক চলে যায়। লাইফে আমি যে কি করছি সেটা আমি বুঝতেই পারছি না, খুবই বুঝতে পারছি না কি আমার এটা আমার কি লাইফে গোল হওয়া উচিত। তো বাবা আমাকে এটা বলেছিল যে আওয়ার আলটিমেট গোল ইজ টু রিচ লোটাস ফিট অফ লর্ড গোবিন্দা। আমাদের ভগবানের চরণে পৌঁছানোর টাই আমাদের হচ্ছে জীবনের আলটিমেট গোল। আর আমাকে একটা কথা বাবা বলেছিল যে ডু নট স্যাক্রিফাইস। এই কথাটা যখন বলেছিল বাবা একসঙ্গে বলেছিল, আওয়ার আলটিমেট গোল ইজ টু রিচ লোটাস ফিট অফ লর্ড গোবিন্দা, ডু নট স্যাক্রিফাইস ইয়োর ফিউচার গেইনস ফর ইয়োর প্রেজেন্ট নিডস। তো এই কথাটা প্রথমে শুনে আমি কিছুক্ষণ আমার লেগেছে এটা বুঝতে। ডু নট স্যাক্রিফাইস ইয়োর ফিউচার গেইনস ফর ইয়োর প্রেজেন্ট নিড
আর বাবা বলেছিল সেট ইউর প্রায়োরিটিজ ইন লাইফ অ্যাকর্ডিংলি। লাইফে আমাদের যা যা কিছু করবো সেটা আমাদের ভবিষ্যতের কথাটা ভেবে করতে হবে, যে আমাদের কি উদ্দেশ্য বাবা যেটা দিয়ে গেছে, সেই উদ্দেশ্যটা থেকে আমার যদি আজকের কার্যটা মনে হয় যে খুবই দরকারি, মনে হচ্ছে আজকের দিনে খুব প্রয়োজন, কিন্তু আমাদের এইভাবে ভাবতে হবে কি যদি আজকের এই আমি তৎক্ষণাৎ প্রয়োজনীয়তার জন্য এই কাজটা করি, কিন্তু আমার কি এটা আমার ভবিষ্যতে যে বাবা বলে গেছেন আমাদের যে উদ্দেশ্য সেটাতে পৌঁছাতে কি কোনো বাধা সৃষ্টি করতে পারে? যদি সেটা করে তাহলে তৎক্ষণাৎ হ্যাপিনেস অথবা প্রয়োজনীয়তাটার জন্য সেই কাজটা করার কোনো প্রয়োজন নেই। মানে হয়তো বাবা এটা বলেছেন কি যে আমাদের লাইফের ডিসিশনটা কি করে নেওয়া উচিত কোনো কাজের জন্য, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সবসময় কিছু না কিছু একটা ক্ষেত্রে বাবাকে অলওয়েজ ফোন করে জিজ্ঞেস করতাম যে এটা কি করা উচিত, এটা কি করা উচিত। আজকে তো মানে ফোন করতে পারবো না, হয়তো এই জন্যই বলে গেছে। চেষ্টা করব যে এত সবসময় ভেবে অত করা সবসময় সম্ভব হয় না, কিন্তু চেষ্টা মানে করতে হবে আমাদের। আরেকটা একবার কি হয়েছিল, আরেকটা জিনিস, আমি যখন ছিলাম সেই সময় বাবার কাছে ওখানে একটা বারাণসীতে একটা জায়গা আছে, খুব সম্ভবত নাম মেমুরগঞ্জ এরকম কিছু একটা। তো ওখান থেকে কিছু লোক আসে বাবাকে ইনভাইট করার জন্য একটা প্রোগ্রামে। তো সেই প্রোগ্রামে যখন ইনভাইট করে তো তারা আর কি বাবাকে মানে 3-4 জন লোক এসেছিল, তারা বাবাকে কিছু মানে টাকা পয়সা এরকম দিতে চাইছিল। তো বাবা, আমি পাশে বসেছিলাম, বাবা বলছিলেন কি তুমি বলো যে এটা দিও না, আমার আমার লাগবে না, এসব এটা দিতে না করো। তো আমি ওনাদের বললাম যে বাবা তো নেন না, আপনারা দেখুন। আর বাবার কার্ডটা বাবা তখন ওনাদের দিল যে দেখো এখানে কি লেখা আছে, নো ডোনেশনস। তো বাবা বললাম তোমরা আমাকে ইনভাইট করেছো, আমি এমনি যাব, আমাকে এইসব দিও না। তো তখন একজন লোকের প্রশ্ন ছিল যে বাবা আপনার যে আশ্রম, এত ভক্তরা সেবা পাচ্ছে, বা এটা তো আমি একটু সেবার জন্য দিতে চাইছি, এটা কি করে চলবে? তো বাবা যেরকম সবসময় বলে থাকেন যে আমি তো আমি আমি সংকল্প করি গোবিন্দর কাছে, গোবিন্দ সবকিছু আমার ব্যবস্থা করে, গোবিন্দই আমাকে সবকিছু যোগান দেয়। তো বাবা সবসময় এটা বলে থাকে যে গোবিন্দ ইজ মাই বুজম ফ্রেন্ড। সেদিনও বাবা এটাই বলেছিল যে গোবিন্দ ইজ মাই বুজম ফ্রেন্ড। তো আমি সেদিনকার পাশে বসে বাবার কথা শুনছিলাম। এটা খুব কমনলি আমরা অনেক ভক্তরাই শুনেছি বাবার মুখে এই কথাটা, গোবিন্দ ইজ মাই বুজম ফ্রেন্ড। গোবিন্দকে আমি সংকল্প করি আর গোবিন্দ আমাকে সমস্ত কিছু জোগাড় করে দেয়। তো আমার মনে একটা প্রশ্ন ছিল যেটা বাবাকে আমি করে ফেলেছিলাম, যে বাবা তুমি গোবিন্দকে দর্শন করেছো তাই না? তো বাবা আমাকে হেসে বলল গোবিন্দকে দর্শন করার আমার কোনো ইচ্ছাই নেই, তোমাকে দেখছি, এরা সবাইকে দেখছি, এদের সবার মধ্যে আমি তো গোবিন্দকে দেখছি, আমার আমার ভগবান আমি দেখতে পাচ্ছি, তোমাদের সবার মধ্যে আমি ভগবানকে দেখতে পাচ্ছি, আলাদা করে আমার ভগবানকে দর্শন করার কোনো ইচ্ছা নেই, আমার কোনো ইচ্ছা নেই। তো আমার কথা শুনে লাগলো কি বাবা কি ঠিক বলছে, এরকম একটা। আর বাবা তো অ্যাকচুয়ালি সবকিছু মনটা একদম ট্রান্সপারেন্টলি পড়তে পারে। বাবা আমাকে সঙ্গে সঙ্গে বলল, বাবা এরকম অনেক সময় হয়েছে কি বাবা নিজের পরিচয় আমাদের সামনে ধরা দিও কিরকম যেন আমাদের ভুলিয়ে রেখেছে। বাবা আমাকে তখন বলছে যে তোমার গোবিন্দকে তুমি যেমন করে ভালোবাসো আমাকেও তুমি তেমন করেই ভালোবাসো, আমাকে মনুষ্য চোখে জ্ঞান করো না, ভগবান জ্ঞানে দেখো। এই কথাটা যখন বাবা বলছেন আমি বাবার দিকে তাকিয়ে আছি, মানে আমার মনে তখন অনেকগুলো প্রশ্ন যে বাবা এটা কি বলছেন, তার মানে বাবা স্বয়ং গোবিন্দ। এরকম অনেকবার আমার মনে হয়েছে কি যে আমরা তো কোনোদিন ভগবানকে দর্শন করিনি আর কোনোদিন করতেও পারবো না, কিন্তু ভগবানকে দর্শন যখন আমরা করি মানে মন্দিরে, বাড়িতে পুজোর ঘরে, তখন আমরা
আমাদের মনটা খুব যতই ডিস্টার্ব থাক, কিন্তু এটা খুব শান্ত হয়ে যায়। বাবাকে আমি যতবার দর্শন করেছি, যতবার আমার মনটা, এটা হয়তো সব ভক্তরই হয়েছে, যে যখনই তাদের মনটা একটু বেকুল হয়েছে, বাবাকে ফোন করেছি, বাবাকে ভিডিও কলে, শান্ত ভাইকে বলেছি কি, ঠিক আছে বাবা ব্যস্ত আছে, কথা বলছে, তো তুমি ভিডিও কলটা বাবার দিকে জাস্ট ঘুরিয়ে রাখো, ফোনটা জাস্ট দেখবো বাবাকে। তো বাবার এইটুকু দর্শনেই মন থেকে যে ডিস্টারবেন্স গুলো ছিল সেটা কেটে যেত। বাবাকে যখন সামনে থেকে দেখতাম অনেকদিন ছাড়া ছাড়া, বাবা যে এত সুন্দর একটা একটা হাসি হাসতো আর কি তাকিয়ে, তাতে কি কি সব প্রবলেমস চলছিল, মানে কিছু না কিছু একটা চলতেই থাকে, সেগুলো আর ভুলে যাচ্ছি, আর কিছু মনে থাকছে না। ভগবানকে দেখলে ঠিক মনে যেরকম যেরকম শান্তি হয়, যেটা আনন্দ হয়, আমরা একটা মন্দির দর্শন করলে এত আনন্দ হয়, এত সুখ হয়, কিন্তু ভগবান তো আমাদের সাথে কথা বলতে পারে না, কিন্তু ভগবানকে দেখে আমাদের মনে খুব আনন্দ হয়, খুব শান্তি হয়। কিন্তু বাবা আমাদের সাথে কথা বলছে, আর ভগবানের কাছে আমরা যা যা চাইছি সব ভগবান আমাদের দেয়। আর বাবার কাছে তো আমি চাইবো কি, মানে মনে কিছু ভাবলে বাবা সেটা দিয়ে দেয়। তো আমার অনেকবার এরকম মনে আছে, বাবা স্বয়ং গোবিন্দই। বাবা যখন এই কথাটা আমায় বলেছে, আমি তখন বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে এরকম ছিলাম যে বাবা তাহলে কি বলছে বাবা গোবিন্দ। সঙ্গে সঙ্গে বাবা ওই, বললাম না যে বাবা আমাদেরকে ভুলিয়ে রাখে, বাবার সঙ্গে সঙ্গে কথাটা চেঞ্জ করে বলল যে গুরু, আমি আমি তোমার গুরু, গুরুকে ভগবান জ্ঞানেই দেখতে হয়, ভগবান জ্ঞানেই দেখা উচিত, তাই তুমি আমাকে ভগবান জ্ঞানেই পুজো করবে। আরেকটা আরেকটা ছোট এরকম ইয়ে, আমার প্রশ্ন ছিল যে আমি ইউজুয়ালি ভেজিটেরিয়ান, কিন্তু মানে আমার ঘরে আমি মানে গার্লিক অনিয়ন্স রান্না করি না, কিন্তু বাইরে অফিসে মানে অনেক ঘন্টা তো থাকতে হয়, ঘর থেকে রান্না করে নিয়ে যাই খাবার, বাট খিদে পেয়ে যায়, সব অত খাবার তো নিয়ে যাওয়া যাবে না, তো কখনো খিদে পেলে তো ক্যাফেটেরিয়াতে তো খাই। আর নিরামিষ খাবারে তো পেঁয়াজ থাকে, আর এটা সাউথে এমনি তো থাকে পেঁয়াজ। তো আমি বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি তো সবাইকে বলো যে অনিয়ন গার্লিক আমাদের খাওয়া উচিত নয়, নিরামিষ, মানে নিরামিষ খাওয়া উচিত, আর অনিয়ন গার্লিক খাওয়া উচিত নয়, তো আমি তো খাই। আমি 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 যখন অফিসে যাই তখন আমি আমি অত খাবার তো নিয়ে যেতে পারি না, তখন আমি খাই, ওইখান থেকে খাই ক্যাফেটেরিয়া থেকে। তো তখন বাবা আমাকে বলেছিল কি, মনে সংস্কার বেশি রেখো না, তুমি ওখানে, ওটা তোমার কর্মক্ষেত্র, তুমি কর্মতেই কনসেন্ট্রেট করো। অনিয়ন গার্লিক্স খাওয়া উচিত নয়, পেঁয়াজ রসুনে কি হয়, বডিতে হিট জেনারেট করে, সেই কারণে আমাদের ওটা খাওয়া উচিত নয়, ওটা সাত্বিক আহারের মধ্যে ধরা হয় না, তাই আমরা খাই না। কিন্তু আমরা যদি বিদেশ বিভুঁইয়ে থাকি, আর আমাদের যদি কর্মক্ষেত্রে থাকি, সেখানে আমার কিছু করার না থাকে, তাহলে এদিক ওদিক হতে পারে, তো সেটা ঠিক আছে, সেটা তোমার কিছু বাধ্যবাধকতার জন্য। আরেকটা ব্যাপার হয়েছিল, আমি বেনারসে থাকার সময় একবার সেই সময় একাদশী পড়েছিল। তো জেনারেলি একাদশী এটা নিয়ে আগেও মানে গ্রুপে আমি সৎসঙ্গে শুনেছি, অনেক ডিসকাশন হয়েছে যে একাদশী আমরা কোন ডেটে পালন করব, এটা নিয়ে আগে মানে আগের কথা বলতে গেলে, মানে বাবার কাছে দীক্ষা নেওয়ার অনেক আগে থেকে আমরা মানে আমার ফ্যামিলি আর আমি, মানে আমরা মায়াপুর একটা মঠে আমরা কানেক্টেড বহু বছর ধরে, তো ওখান থেকে আমরা যাই, তো তখন থেকে আমরা একাদশী পালন করি, তাও 10 বছর হয়ে গেছে। তো সেখানে যেটা ওরা দেখে যে একাদশী যেটা ব্রহ্ম মুহূর্ত লাগছে, সেই দিনটা ওরা একাদশী এরকম পালন করে, এরকম একটা কনসেপ্ট আছে, গৌড়ীয় বৈষ্ণব এইভাবেই পালন করে। তো আমরা ওই রকম ভাবে করতাম,
একবার বেনারসে গিয়ে বাবার কাছে থাকার সময় আমি দেখলাম যে একাদশী জেনারেলি একদিন পরে, হ্যাঁ, মানে হয়তো সেটা মধ্যিখানে একটা দিনের মধ্যিখানে একটা কোনো সময় পড়লো, তারপরে সেটা পরের দিন অব্দি ক্যারি ফরওয়ার্ড হয়। তো এখানে প্রশ্ন, আমি বাবা বললো কি যে আজকে একাদশী হবে, তো মামনি দিয়ে আজ একাদশী প্রসাদ এরকম সব প্রিপেয়ার করবে, বানাবে। তো সে সময় আমি দেখলাম কি যে এটা তো আগের দিন একাদশী হচ্ছে। তো তখন আমি বাবাকে বললাম, বাবা আজকে আমরা একাদশী করব? বাবা বললো হ্যাঁ, কারণ একাদশীটা পড়ে যাচ্ছে, তো সেই কারণে একাদশীটা আমাদের করতে হবে। তো বাবা তো এত সহজে কখনো মানে এক্সপ্লেন করতো না, বাবার সমস্ত এক্সপ্লেনেশন গুলো ছিল খুব ডিটেলস। বাবা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন আমাকে দিয়েছিল একাদশী কেন আমাদের পালন করা উচিত তিথি ধরে। বাবা বলেছিল যে একাদশী হচ্ছে এমন একটা তিথি যেখানে আমরা জানি কি একাদশী থেকে পূর্ণিমা এই যে সময়গুলো চাঁদের একটা অ্যাট্রাকশন হয় যে কোনো জলের উপর। তো যে জন্য হাই টাইড লো টাইড এই ব্যাপারগুলো হয়ে থাকে। তো বাবা বলছেন যে এটা শুধু জলে হয় না, যে কোনো ফ্লুইড বা তরল পদার্থের উপর হয়। সেই ফ্লুইডটা হচ্ছে আমাদের শরীরের যে রক্ত ব্লাড ফ্লো করছে, সেই ফ্লুইডেও ওই টানটা হচ্ছে। সেই কারণে আমাদের ব্লাডের যে কম্পোনেন্টস গুলো আছে, তো সেইটার এদিক ওদিক হয়। আর তার জন্য যদি বয়স কম থাকে আমরা তো অনেক সুস্থ থাকি, তাই জন্য আমরা ফিল করি না। কিন্তু যারা বয়স বেড়ে যায় তাদের ব্লাডের ডিফারেন্ট কম্পোনেন্টস এর এদিক ওদিক থাকে, আর এই যে টানটা শুরু হয় তার জন্য মানুষের বাতের ব্যথা বা আর্থ্রাইটিস প্রবলেম এরকম অনেক কিছু প্রবলেম হয়। বাবা সাইন্টিফিক রিজন দিয়েছিলেন। বাবা এটা বলেছিলেন যে একাদশীর যে তিথি যখন থেকে পড়ছে সেই সময় থেকে ওই অ্যাকশনটা শুরু হয়ে যায়। সেই কারণে আমাদের কোনো যে ভাত মানে অন্ন যাতে জল থাকে, তারপরে হচ্ছে যে কোনো হচ্ছে যেগুলো কার্বস জাতীয় জিনিস, যেগুলো আমাদের পঞ্চশস্য বা এরকম যে কোনো হাই পাওয়ার এই ধরনের জিনিসপত্র আমাদের খাওয়া উচিত না। এটা আমাদের বডির বেনিফিটের জন্য। আমরা যদি আধ্যাত্মিক মতে যাই তাহলে তার অনেক রিজন আছে, কিন্তু এটা সাইন্টিফিক রিজন হচ্ছে এটা বাবা বলেছিলেন যে এইটাই হচ্ছে কারণ, তাতে আমাদের শরীর সুস্থ থাকবে। আমাদের হিন্দু ধর্মে যা যা কিছু রীতি আছে সমস্ত হচ্ছে বাবা বলেছিলেন হচ্ছে সবকিছু সাইন্টিফিক লজিক্যালি, মানে সবকিছু একটা সাইন্টিফিক লজিক আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের হিন্দু ধর্মের মধ্যে কোনো কুসংস্কার নেই, কিন্তু আমরা যদি ভালো করে আমরা যদি না জানি তাহলে আমরা হয়তো কুসংস্কারের মধ্যে পড়ে যেতে পারি। তো এটাও বলেছিলেন যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে সেগুলো ভবিষ্যতে নাকি আস্তে আস্তে কাটবে, আর কেউ একজন আসবে যিনি আর কি এগুলোকে আর কি চেঞ্জ করবেন। এই কথাটা আমি পরে অন্য ভক্তদের থেকেও শুনেছি যে বাবা এটা বলেছেন যে একাদশীর যে পালনটা হয় সেটা এই যে তিথি ধরে যে বাবা পালন করতেন বা আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা কেউ একজন এসে যারা যারা মানে এটা হয় করছেন না, মানে অনেকে অনেক রকম ভাবে প্রসেসটা ফলো করেন। তো বাবা বলছেন প্রপার গাইডেন্সটা কেউ আসবেন, এরকম কোনো একজন মহাত্মা যিনি এসে আর কি প্রপার গাইডেন্স প্রোভাইড করবেন ভক্তদের। তো এটা একটা রিজন। আরেকটা জিনিস আমার খুব বিক্ষিপ্ত জিনিসপত্র মনে পড়ছে। আরেকটা জিনিস আমার খুব মনে পড়ছে যে এইটা এক সেকেন্ড বলছি, 5 মিনিট সময় আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে। হ্যাঁ সরি, শোনা যাচ্ছে না? বলছি একটু বাড়িয়ে বলেন, অসুবিধা নাই, ভালো লাগছে, বলেন। আরেকটা জাস্ট আমি আরেকটা কথা এই রেফারেন্সে বলতে চাই
যেটা হচ্ছে বাবা যখন এই যে বলছেন, মানে এইটা আমি যখন বাবার কাছে যখন ছোটবেলায় যেতাম তখনও আমার তখন স্পিরিচুয়াল নলেজ মানে একেবারে মানে নেগেটিভ কিছু ছিল না সেরকম অর্থে। মানে বাবা গীতা পাঠ করেছে, আমি সেটা শুনে বুঝতেও পারিনি ওটা গীতা পাঠ হচ্ছে। তো বাবা আমরা তখন আমার স্যারের সঙ্গে যেতাম, আমার একজন স্যারের সঙ্গে। তো বাবা তখন বলেছিলেন যে কি পাঠ করছি বলতো? আমি বললাম বাবা আমি বুঝতে পারছি না। তখন বাবা বললো এটা গীতা। তো তখন বাবা বলেছিলেন, মানে আমাদের সঙ্গে খুব কথা বলতেন। পরবর্তীকালে তো বাবা অনেক কম কথা বলতেন, মানে আমরা যখন স্কুলে মানে সেই সময় যেতাম তখন অনেক বেশি কথা বলতেন, আমাদের সঙ্গে অনেক কথা বলতেন। তো বাবা তখন সব জিজ্ঞেস করতেন আমরা কি পড়াশোনা করি, কি পড়ছি, কি সাবজেক্ট নিয়ে পড়ছি, সমস্ত কিছু জিজ্ঞেস করতেন। বাবা বলতেন কি তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, কৃষ্ণা ইজ দ্য সোর্স অফ সায়েন্স। তুমি যা যা কিছু বইতে পড়ছো, তুমি সায়েন্সে ফিজিক্সে যা পড়ছো সব এই বইতে লেখা আছে গীতাতে। সেই সময় আমার শুনে একটু অবাক লেগেছিল, অবিশ্বাস করিনি বাবাকে, এটা ঠিকই বাবার সব কথাই বিশ্বাসযোগ্য। কিন্তু পরবর্তীকালে যখন বড় হয়ে গীতা পড়তে মানে শুরু করেছি আর কি, তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি বাবার কথাটা, যে বাবা কেন এটা রিলেট করেছিলেন। আরেকটা ছোট জাস্ট আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আমার যখন দীক্ষা হয় সে সময় আমার যখন মানে দীক্ষা হওয়ার সময় আমি জপের একটা তুলসী মালা, মানে আমি যেহেতু বললাম যে একজন গৌরী মঠে আমরা অনেক বছর ধরে যেতাম, সেখানে এরকম আমি শিখেছিলাম যে কি করে জপ করতে হয়। তো আমি যেহেতু আমার দীক্ষা হয়নি, আমি কাঠের মালায় জপ করতাম, নর্মাল বেল গাছের মালা। তো আমার খুব ইচ্ছা ছিল আমার তুলসী কাঠের মালায় জপ করব। তো আমাকে ওনারা বলেছিলেন কি ওটা অ্যাকচুয়ালি দীক্ষা হলে গুরুর কাছ থেকে শোধন করে ওটা নিতে হয়, তাহলে তুমি তুলসী মালায় জপ করতে পারবে, না হলে দীক্ষা হওয়ার আগে তুলসী মালায় জপ করা যাবে না। তো আমি আমার যখন দীক্ষা হয় বেনারসে, তখন আমি বাবার কাছে একটা জপের মালা আর কি, তুলসী মালা একটা বাবা নিয়ে গেছিলাম। বাবাকে বলেছিলাম বাবা আমি এই মালাটায় জপ করতে পারি? তো বাবা বললো হ্যাঁ তুমি করতে পারো। তো আমাকে যখন বাবা ওটা জপের তুলসী মালাটা আর কি শোধন করছিলেন, শোধন করে আমার হাতে যখন দিলেন, তখন বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি কি জানো এই যে আমি মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা 10 বার জপ করতে লাগে, কিন্তু এই মালাতে আমরা 108 বার জপ করি। এই 10 বার যে মন্ত্র জপ করি সেটাই আমাদের জন্য প্রয়োজন, কিন্তু ওই যে বাকি নাম্বারস আমরা জপ করছি এতবার নাম্বার, সেটা এই কারণে জপ করছি কারণ আমাদের হিন্দু ধর্ম এতটাই উদার যে আমরা শুধু নিজের জন্য জপ করি না, যখন আমরা জপ করব এরকম জপ করব যাতে পাশের যারা পশু পাখি কীট পতঙ্গ যারা যারা আর যারা কিছু আছে, এমনকি যারা কোনো অতৃপ্ত যদি আত্মা থাকে বা সোল যারা গুড অ্যান্ড ব্যাড যারা কিছু আছে, সবাই যেন এটা শুনতে পায়। আমরা সবার জন্য জব করি, বাকি যে নাম্বারসটা আমরা জব করছি। তো বাবা খুব সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন দেখো আমাদের হিন্দু ধর্মে এত সুন্দর একটা মানে উদারতা আছে, আমরা আমরা শুধু নিজের জন্য জব করি না, আমরা সবার জন্য জব করি, আমরা ভগবানের নাম জপ করি। যারা জব করতে পারছে না, যাদের মানব জন্ম পায়নি, তাদের জন্য আমরা জব করছি। কিন্তু এত উদার আমাদের হিন্দু ধর্ম, কিন্তু আমরা উদার হতে পারছি না। এখানেই শেষ করছি, টাইম হয়ে গেছে আশা করি।